সুইজারল্যান্ডের জেনেভা শহরের লেক লেম্যানের কোল ঘেঁষে থাকা একটি অত্যন্ত অভিজাত ক্যাফে সকালের ঝলমলে রোদ এসে পড়েছে কাচের জানালার উপর। এই ক্যাফেটিতে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিকরা সকালের কফি খেতে খেতে আনুষ্ঠানিক আলোচনা সারেন। টেবিলের একপাশে বসে আছেন ভারতের একজন অত্যন্ত প্রভাবশালী এবং জ্যেষ্ঠ কূটনীতিক, যিনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ডেস্কে কাজ করেন। তার সামনে বসে আছেন একজন ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্কারের সদস্য। তাদের আলোচনা চলছিল দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পট পরিবর্তন নিয়ে। ভারতীয় কূটনীতিক অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলছিলেন, ঢাকা হয়তো সাময়িকভাবে একটু অবাধ্য হয়েছে, কিন্তু চিন্তা করবেন না, চারদিক দিয়ে ভারত দিয়ে ঘেরা ওই ছোট্ট ভূখণ্ডটি শেষ পর্যন্ত আমাদের প্রভাবলয়ের ভেতরেই থাকতে বাধ্য। ঠিক সেই মুহূর্তেই ভারতীয় কূটনীতিকের স্মার্টফোনে একটি এনক্রিপ্টেড মেসেজ এসে ঢুকলো। মেসেজটি পড়ার জন্য তিনি ফোনটি হাতে নিলেন। কয়েক সেকেন্ড পর তার হাতের দামি কফির কাপটি সশব্দে ছিটকে পড়ল টেবিলের উপর। গরম কফি ছড়িয়ে পড়ল তার সাদা শার্টে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখের মণি যেন বিস্ফোরিত হওয়ার উপক্রম। মেসেজটিতে লেখা, বাংলাদেশ ফরেন অ্যাডভাইজার কনফার্মস ওপেন স্ট্যান্স অন জয়নিং মক্কা ডিফেন্স প্যাক্ট। ক্যাফের শান্ত পরিবেশে এই একটি মেসেজ যেন এক অদৃশ্য পারমাণবিক বিস্ফোরণ ঘটালো। যে দেশটিকে তারা এতকাল একটি দুর্বল অনুগত স্যাটেলাইট স্টেট ভেবে এসেছে, সেই দেশটি আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক ব্লকে যোগ দেওয়ার কথা বলছে। ভারতীয় কূটনীতিকের কপাল বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। তিনি বুঝতে পারলেন, দক্ষিণ এশিয়ার মানচিত্রে গত 50 বছর ধরে ভারত যে দাদাগিরির সাম্রাজ্য গড়ে তুলেছিল, আজ তার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়া হয়েছে। ঘটনার সূত্রপাত 20 আগস্ট 2026। ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি শান্ত ছিমছাম কক্ষ। বিকেলের আলো ক্রমশ ম্লান হয়ে আসছে। কক্ষের ভেতরে বসে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তার সামনে বসা কয়েকজন দেশি বিদেশি সাংবাদিক। পরিবেশটা একেবারেই স্বাভাবিক, রুটিন মাফিক একটি কূটনৈতিক ব্রিফিং এর মতোই মনে হচ্ছিল। কিন্তু সাংবাদিকরা জানতেন না, আজ এই কক্ষ থেকে এমন একটি বাক্য উচ্চারিত হতে যাচ্ছে যা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর হেডলাইন পুরোপুরি বদলে দেবে। হুমায়ুন কবির অত্যন্ত শান্ত, ধীর অথচ ইস্পাত কঠিন স্বরে জানালেন, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সমন্বয়ে গঠিত মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা প্রতিরক্ষা ও অর্থনৈতিক কাঠামোতে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব রাখে। আন্তর্জাতিক কূটনীতিতে শব্দচয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একজন শীর্ষ পর্যায়ের নীতি নির্ধারক যখন প্রকাশ্যে কোনো সামরিক বা অর্থনৈতিক ব্লকে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন, তখন বুঝতে হবে পর্দার আড়ালে এর প্রস্তুতি অনেক দূর এগিয়ে গেছে। এটি কোনো হঠাৎ করে নেওয়া সিদ্ধান্ত নয়, এটি হলো একটি দীর্ঘমেয়াদী সুচিন্তিত মাস্টার প্ল্যানের ফসল। হুমায়ুন কবিরের কণ্ঠস্বর শান্ত ছিল ঠিকই, কিন্তু তার বার্তার ভেতরে লুকিয়ে থাকা বারুদের গন্ধ সাউথ ব্লক ঠিকই টের পেয়েছে। এটি কেবল একটি সাধারণ সাক্ষাৎকার ছিল না, এটি ছিল একটি স্বাধীন রাষ্ট্রের খোলস ছেড়ে বেরিয়ে আসার বজ্রকঠিন হুঙ্কার। এই মক্কা ডিফেন্স প্যাক্ট বা মক্কা চুক্তি আসলে কি, যা নিয়ে ভারতের এত ভয়? এটি কোনো সাধারণ কাগজে জোট নয়। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি সৌদি আরব, সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী ও ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী তুরস্ক এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সমন্বয়ে তৈরি এই জোট আক্ষরিক অর্থেই একবিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর এবং অপ্রতিরোধ্য ব্লক। এই জোটের মূল উদ্দেশ্য কেবল সামরিক সহায়তা নয়, এটি একটি বিশাল অর্থনৈতিক ও কৌশলগত ইকোসিস্টেম। সৌদি আরবের অফুরন্ত পেট্রোডলার, তুরস্কের অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি এবং পাকিস্তানের পারমাণবিক ছাতা, এই তিনটি মিলে যে শক্তি তৈরি হয়েছে তা পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে এশীয় পরাশক্তিগুলোকেও চিন্তায় ফেলে দিয়েছে। এই জোটে যদি বাংলাদেশ যুক্ত হয়, তবে তা কেবল একটি দেশের অন্তর্ভুক্তি হবে না, এটি হবে এই জোটের বিশাল এক সম্প্রসারণ। 17 কোটি মানুষের এই দেশ, যাদের রয়েছে একটি দুর্ধর্ষ সামরিক ইতিহাস, বিশাল ম্যান পাওয়ার এবং ভূকৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ, তারা এই জোটে গেলে মক্কা প্যাক্ট হয়ে উঠবে আরও অনেক বেশি শক্তিশালী। বাংলাদেশের মতো একটি দেশ, যার ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার ঠিক মোহনায়, তারা এই ব্লকে যুক্ত হলে পুরো জোটের স্ট্র্যাটেজিক বা কৌশলগত গভীরতা বহুগুণ বেড়ে যাবে। হুমায়ুন কবিরের এই সাক্ষাৎকারের পর ভারতের অবস্থা ঠিক কী দাঁড়াবে? সামরিক কৌশলবিদরা একে বলছেন স্যান্ডউইচ থিওরির নিখুঁত বাস্তবায়ন। ভারতের মানচিত্রের দিকে একবার তাকান। তাদের পশ্চিম সীমান্তে রয়েছে পাকিস্তান, যারা এই মক্কা প্যাক্টের অন্যতম প্রধান স্তম্ভ এবং যাদের হাতে রয়েছে পারমাণবিক বোমার চাবি। এখন যদি তাদের পূর্ব সীমান্তে থাকা বাংলাদেশও এই প্যাক্টের অংশ হয়ে যায়, তবে ভারতের অবস্থা হবে আক্ষরিক অর্থেই একটি স্যান্ডউইচের মতো। ভারতের দুই দিকেই তখন থাকবে মক্কা প্যাক্টের উপস্থিতি, পাকিস্তানি মিসাইল, টার্কিশ ড্রোন এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। আর তাদের মাথার ওপর উত্তরে তো আগে থেকেই বসে আছে ড্রাগন চীন।
অর্থাৎ ভারত 3 দিক থেকে একটি দুর্ভেদ্য সামরিক ব্লকের মাঝখানে আটকা পড়ে যাবে। যে ভারত এতদিন কথায় কথায় হুমকি দিত, আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে ছড়ি ঘোরাতো, শিলিগুড়ি করিডোর থেকে ফাইটার জেট উড়িয়ে ভয় দেখাতো, সেই ভারতের আর কোনোদিন সাহস হবে না বাংলাদেশের 1 ইঞ্চি মাটির দিকে চোখ তুলে তাকানোর। কারণ তখন বাংলাদেশের উপর হামলা মানে কেবল বাংলাদেশের উপর হামলা নয়, এই চুক্তির আওতায় তা পুরো মুসলিম ব্লকের উপর হামলা বলে গণ্য হবে। ভারতের সামরিক বাহিনীর এতটুকুও শক্তি বা সামর্থ্য নেই যে তারা একসাথে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব এবং বাংলাদেশের সম্মিলিত সামরিক শক্তির মোকাবেলা করে। এটি ভারতের জন্য এমন এক দুঃস্বপ্ন যা তাদের আঞ্চলিক দাদাগিরির কফিনের শেষ পেরেক ঠুকে দেবে। হুমায়ুন কবির তার সাক্ষাৎকারে কেবল প্রতিরক্ষার কথা বলেননি, তিনি বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্যের পরিবর্তনশীল গতিশীলতা বা ডায়নামিক্সের কথা উল্লেখ করেছেন। এর মানে কি? এর মানে হলো বাংলাদেশ আর কেবল একটি নির্দিষ্ট দেশের উপর বাণিজ্যিক নির্ভরতায় আটকে থাকতে চায় না। মক্কা প্যাক্টে যোগ দিলে বাংলাদেশের সামনে মধ্যপ্রাচ্য এবং ইউরেশিয়ার এক বিশাল অর্থনৈতিক দুয়ার খুলে যাবে। সৌদি আরব বর্তমানে তাদের ভিশন 2030 নিয়ে কাজ করছে, যেখানে তারা ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করছে নতুন নতুন মেগা সিটি এবং লজিস্টিক হাব তৈরিতে। বাংলাদেশ যদি এই জোটের অংশ হয়, তবে আমাদের জনশক্তি, আমাদের প্রযুক্তি এবং আমাদের উৎপাদিত পণ্য বিনা বাধায় সেই বাজারগুলোতে প্রবেশ করতে পারবে। অন্যদিকে তুরস্কের সাথে সামরিক বাণিজ্যের পাশাপাশি অর্থনৈতিক বাণিজ্য এক নতুন মাত্রায় পৌঁছাবে। আমরা এতদিন ভারতের কাছ থেকে পেঁয়াজ, তুলা বা কাঁচামাল আমদানির উপর যে অসম এবং অপমানজনক নির্ভরতায় আটকে ছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে বাংলাদেশ এক সত্যিকারের বৈশ্বিক অর্থনীতির হাব হয়ে উঠবে। এটি কেবল একটি সামরিক বাজি নয়, এটি অর্থনীতির মাঠেও একটি চরম লাভজনক চাল, যা বাংলাদেশকে একটি এশিয়ান টাইগারে পরিণত করতে পারে। যখনই বাংলাদেশের এই ধরনের কোনো বৃহত্তর ব্লকে যোগ দেওয়ার কথা ওঠে, তখনই আমাদের দেশের ভেতরের কিছু ভারতীয় এজেন্ট বা ভারতপন্থী বুদ্ধিজীবী মায়াকান্না শুরু করেন। তারা টকশোতে এসে গলা ফাটান, এমন জোটে গেলে ভারত রাগ করবে, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমাদের নিরপেক্ষতা নষ্ট হবে। কিন্তু 5 আগস্টের রক্তক্ষয়ী বিপ্লব আমাদের কি শিখিয়েছে? এই বিপ্লব আমাদের শিখিয়েছে যে ভারতের রক্তচক্ষু বা চাপের জুজু দেখিয়ে আমাদের আর দাবিয়ে রাখা যাবে না। যে দেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা খালি হাতে বুলেটের সামনে বুক পেতে দিয়ে একটি ভয়ঙ্কর স্বৈরাচারীকে হটাতে পারে, সেই দেশ আর কারো মানসিক দাসত্ব মেনে নেবে না। আমাদের নীতি নির্ধারকরা আজ সেই স্পিরিটকে ধারণ করেছেন। হুমায়ুন কবিরের বক্তব্য প্রমাণ করে যে বর্তমান সরকার দেশের ভেতরে ঘাপটি মেরে থাকা সেই ভারতপন্থী এজেন্টদের কথায় আর কান দিচ্ছে না। তারা দেশের স্বার্থকে সবার ওপরে স্থান দিয়েছে। এই অকুতোভয় স্পিরিট নিয়েই বাংলাদেশ আজ সারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। নতজানু পররাষ্ট্রনীতির দিন শেষ। এখন থেকে আমাদের নীতি হবে সবার আগে বাংলাদেশ। মক্কা প্যাক্টে যোগ দেওয়ার এই খবরের পর সবচেয়ে বেশি আতঙ্কিত হয়েছে কারা? খোদ ভারতের চেয়েও বেশি আতঙ্কিত হয়েছে আমাদের দেশের ভেতরে থাকা সেই অদৃশ্য মাফিয়া এবং দেশীয় দালালরা, যারা গত 1.5 দশক ধরে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে হাজার কোটি টাকা কামিয়েছে। তারা জানে বাংলাদেশ যদি এই ব্লকে যুক্ত হয়, তবে দেশের সামরিক বাহিনী এতটাই শক্তিশালী হয়ে যাবে যে দিল্লির গোয়েন্দারা আর ঢাকায় বসে খবরদারি করতে পারবে না। আর দিল্লির ছায়া সরে গেলে এই দালালের অস্তিত্বও বিপন্ন হবে। তাই তারা এখন নতুন করে প্রোপাগান্ডার ব্লুপ্রিন্ট সাজাচ্ছে। তারা মিডিয়াকে ব্যবহার করে গুজব ছড়ানোর চেষ্টা করবে। হয়তো বলবে এই চুক্তির ফলে দেশে উগ্রবাদ বাড়বে, অথবা পশ্চিমা বিশ্ব আমাদের উপর স্যাংশন বা নিষেধাজ্ঞা দেবে। এই দালালরা সুকৌশলে সাধারণ মানুষের মনে ভয় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু স্বাধীন দেশের নাগরিকদের এখন অত্যন্ত সজাগ থাকতে হবে। শত্রুর এই মনস্তাত্ত্বিক যুদ্ধ বা মিডিয়ার ট্র্যাপে পা দেওয়া যাবে না। দেশের স্বার্থে নেওয়া যে কোনো বড় সিদ্ধান্তের পেছনেই দেশীয় মির্জাফররা বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তাদের সেই বিষ দাঁত ভেঙে দেওয়ার দায়িত্ব এখন এই জাগ্রত তরুণ প্রজন্মের কাঁধেই। ভোরের ঝলমলে রোদ এসে পড়েছে বঙ্গোপসাগরের নীল জলরাশিতে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেলটি আজ অদ্ভুত রকম কর্মচঞ্চল। বিশাল বিশাল ক্রেনগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক অসীম আত্মবিশ্বাসের প্রতীকের মতো। সমুদ্রের বুক চিরে ধীরে ধীরে বন্দরের দিকে এগিয়ে আসছে দুটি বিশাল মাদার ভেসেল বা মালবাহী জাহাজ। একটি জাহাজের গায়ে উঠছে সৌদি আরবের সবুজ পতাকা, আর অন্যটির গায়ে তুরস্কের লাল চাঁদ তারা। জাহাজগুলো কেবল পণ্য নিয়ে আসছে না, তারা নিয়ে আসছে এক নতুন গ্লোবাল অর্ডারের বার্তা। বন্দরের কন্ট্রোল টাওয়ারে দাঁড়িয়ে থাকা একজন তরুণ কাস্টমস অফিসার মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছেন। তিনি জানেন এই জাহাজগুলোকে আর সিঙ্গাপুর বা কলম্বো হয়ে আসতে হয়নি, তারা সরাসরি ভিড়ছে স্বাধীন বাংলাদেশের নিজস্ব গভীর সমুদ্র বন্দরে। আজ রাতে কোনো রাডারের লাল বিন্দু নেই, কোনো ভিনদেশি ড্রোনের অনুপ্রবেশের আতঙ্ক নেই, নেই কোনো পরাশক্তির রক্তচক্ষুর ভয়। একটি দেশ যখন নিজের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শেখে, তখন বিশ্ব তাকে সম্মান করতে বাধ্য হয়। সাউথ ব্লকের সেই ড্রয়িং রুমগুলোতে আজ হয়তো হতাশার দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে, কিন্তু মাতারবাড়ির এই রৌদ্রোজ্জ্বল সকালে ভাসছে কেবলই এক অদম্য বিজয়ের গান।
ঢেউয়ের পর ঢেউ এসে আছড়ে পড়ছে কনক্রিটের বাঁধে। এই ঢেউয়ের গর্জনের মতোই আজ বিশ্বমঞ্চে গর্জে উঠেছে বাংলাদেশ। আমরা আর কারো দয়ার মুখোপেক্ষী নই। আমাদের আকাশ, আমাদের সমুদ্র, আমাদের ভবিষ্যৎ, সবকিছুর চাবি আজ কেবল আমাদেরই হাতে। দাসত্বের শেকল চিরতরে ছিন্ন করে এক নতুন অজেয় বাংলাদেশ আজ তার আত্মমর্যাদার স্বর্ণশিখরে পা রেখেছে। এ তো কেবল শুরু। আগামী দিনের বিশ্ব অর্থনীতি এবং ভূ রাজনীতির ইতিহাসে এই বদ্বীপ যে নতুন অধ্যায় লিখতে যাচ্ছে, তা হয়তো শতাব্দীর সবচেয়ে রোমাঞ্চকর মহাকাব্য হয়েই থেকে যাবে।